এপিসোডের শুরুতে দেখা যায় যে চেয়ারম্যান কাংয়ের পালস হঠাৎ করে একদম পড়ে যায়, আর এটি দেখা মাত্রই তার ডাক্তার জামাই দ্রুত আইসিইউতে ছুটে যায়। সেখানে গিয়ে সে আবর্জনার স্তূপে একটি ঘুমের ওষুধের বোতল পড়ে থাকতে দেখে, আর তখনই তার সন্দেহ হয় যে এই কাজটা নিশ্চয়ই তার স্ত্রী করেছে। ডাক্তার তখন দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করে। শেষমেশ তার হার্টবিট ফিরে আসে। এরপর সে বড় নাটকের প্ল্যান করে আর সবাইকে জানিয়ে দেয় যে চেয়ারম্যান কাং মারা গেছে। গোপনে সে চেয়ারম্যানের শরীরটি সরিয়ে একটি নির্জন বনে নিয়ে যায় যাতে বিষমুক্ত করে তার চিকিৎসা করতে পারে। কিন্তু চেয়ারম্যান কাংয়ের ছেলে পুরো ঘটনাটা খেয়াল করে আর সে সবকিছু বুঝে ফেলে। যখন সে জানতে পারে যে তার বোনের জামাই তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছে, তখন তারা দুজন মিলে হাত মিলিয়ে তার বাবাকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নেয়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। যখন চেয়ারম্যান কাংয়ের আসল শরীরকে ইনজেকশন দিয়ে সুস্থ করার চেষ্টা চলছিল, তখন একটা অদ্ভুত রিয়েকশন দেখা দেয়। চেয়ারম্যান কাংয়ের আত্মা, যা কিনা হংয়ের শরীরে ছিল, সেটা প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। যখন নায়ের লোকেরা হাইড্রোজেন ডাটা চুরি করার জন্য জীবনের উপর হামলা করে, সে তার এই অসুস্থতার জন্য জীবনকে আর বাঁচাতে পারে না। তার যন্ত্রণা একটু কমতেই সে জীবনকে কোলে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে। জীবন যখন জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে যে হং তার পাশে বসে আছে। তখন সে তার মনের ইমোশন লুকাতে তাকে বকাঝকা করতে থাকে, কারণ সে তাকে কোলে নিয়ে দৌড়াতে গিয়ে নিচে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পর জন শক্ত কণ্ঠে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার জন্য এসব নাটক করছো, অথচ তোমার শত্রু তো আমার নিজেরই ভাই বোন। হং তখন সহ্য করতে না পেরে বলে ওঠে যে কারণ আমি তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আমি ভয় পাচ্ছিলাম যে ওরা যদি তোমাকে মেরে ফেলতো। সে তাকে আরো বলে যে তুমি সত্যিটা জানো না যে সেদিন রাতে তোমার বাবার অক্সিজেন মাস্ক খুলে যে মানুষটা তার প্রাণ কেড়ে নিয়েছিল, সে তোমার বোন নয়, বরং সে ইয়ন ছিল। এই কথা শুনে জিওন একেবারেই ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে তার বাবা ব্যবসায়িক স্বার্থে একা হয়ে মারা গেছে। এই কষ্টে সে চিৎকার করে কেঁদে ওঠে। সে তখনই প্রতিজ্ঞা করে যে এই প্রতিশোধের খেলায় সে হংয়ের পাশেই থাকবে। ঠিক সেই মুহূর্তে চেয়ারম্যান না হংকে ফোন করে জিওনের সাথে কথা বলার কারণ জানতে চায়। হং তখন বুদ্ধিমত্তার সাথে পুরো পরিস্থিতিটা সামলে নেয় আর এমন ভাবে মিথ্যে অভিনয় করে যে চেয়ারম্যান না তার সেই ঘনিষ্ঠ সেক্রেটারিকেই বদলে ফেলে, যে কিনা প্রায় তাদের পরিকল্পনা ফাঁসি করে দিচ্ছিল। একই সময় দেখা যায় যে কাংদেন খবর পাঠায় যে সে হাসপাতাল থেকে আসল ভিডিও ফাইলটি রিকভার করে ফেলেছে। পরের সিনে দেখা যায় যে কাং পরিবারের প্রাসাদে ইউন গাড়ি নিয়ে এসে জিওনকে ধাক্কা দিতে যায়, কিন্তু কাংদেন এসে তাকে আটকায়। এটা দেখে ইউন চিৎকার করে বলে যে পাগল পরিবার নিয়ে সে বিরক্ত হয়ে গেছে, আর সে সাথে সাথে গাড়ি নিয়ে পালিয়ে যায়। জিওন এতে কান্নায় ভেঙে পড়ে আর সে তার ভাইকে জানায় যে ইউনই তাদের বাবাকে মেরে ফেলেছে। এই কথা শুনে কাংদেন একেবারে ভেঙে পড়ে আর নিজেকে সে দোষ দিতে থাকে যে কেন সে তার বাবার সতর্কবার্তা আগে শোনেনি, কেন সে ওই মেয়েকে বিশ্বাস করেছিল, আর যার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। পরদিন ইউন তার সব জিনিসপত্র গুছিয়ে তেহা গ্রুপের আশ্রয়ে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে উল্টো ডিভোর্সের হুমকির মুখে পড়ে। তবে সেই সুখ বেশি দিন আর টেকে না, কারণ কাংদেন চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে ইউনকে বোর্ড থেকে বরখাস্ত করার ব্যাপারে সই করে ফেলে। তাকে সাফ জানিয়ে দেওয়া হয় যে ইউনের মতো সস্তা মানুষের সাথে তাদের পাল্লা দেওয়ার কোনো যোগ্যতাই নেই। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ইউন মিডিয়াকে খবর পাঠায় আর কাংদেন নামে একটি ভুয়া অডিও ক্লিপ ছড়িয়ে দেয়, যেখানে মনে হচ্ছে যে সে তার বাবার মুখে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করছে। তার এই নোংরা কৌশলের কারণে চয়েস গ্রুপের শেয়ারের দাম এক ধাক্কায় তলানিতে গিয়ে ঠেকে। এমনকি চেয়ারম্যান নাও বেশ খুশি ছিল, কারণ সে ভেবেছিল যে তারা যে হাইড্রোজেন টেকনোলজি চুরি করেছে তা দিয়ে এখন সব বাজিমাত করা যাবে। কিন্তু পরে সে বুঝতে পারে যে ওটা ছিল আসলে একটা জাল ভার্সন, যা হং আগে থেকে ওদের জন্য ফাঁদ হিসেবে পেতে রেখেছিল। ঠিক তখনই কাংদে আর হং তড়িঘড়ি করে একটি প্রেস কনফারেন্স ডাকে। সেখানে তারা মূল সিসিটিভি ফুটেজটি মিডিয়ার সামনে দেখিয়ে দেয়। ভিডিওতে দেখা যায় যে একজন রহস্যময়ী নারী ঠিক কাংদের মতো সেজে আইসিইউ রুমে ঢুকে তার বাবার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে, কিন্তু মুখ দেখানোর পর দেখা যায় যে সেই মেয়েটি আর কেউ নয়, বরং সেই ইউনই ছিল। এই খবরে পুরো পরিস্থিতি একদম উল্টে যায়। ইউনের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। পুলিশ সাথে সাথে চেয়ারম্যান নায়ের লোকজনকে তথ্য চুরির অপরাধে গ্রেফতার করে। এদের চেয়ারম্যান না একেবারে অসহায় হয়ে পড়ে আর কোনো উপায় না দেখে সে কাংদের কাছে ক্ষমা চায়, কিন্তু কাংদে তাকে বলে যে তাকে তেহা এনার্জি কোম্পানিটি বিনামূল্যে তাদের নামে লিখে দিতে হবে। শুধু তাই নয়, এর বাইরে অতিরিক্ত 450 বিলিয়ন ওন নগদ পরিশোধ করতে হবে। বিনিময়ে তারা মামলা তুলে নেবে। তারা চেয়ারম্যান নায়ের সিঙ্গাপুরের গোপন আর্থিক লেনদেনের সমস্ত প্রমাণ দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। নায়ের দেয়ালে পিঠ থেকে যাওয়ায় সে গোপনে দেখা করতে চায়। সে হংকে জিজ্ঞেস করে যে তুমি এসব গোপন খবর কোথা থেকে জেনেছ। হং তখন মুচকি এসে উত্তর দেয় যে স্বয়ং চেয়ারম্যান কাংই তাকে সবকিছু বলেছে। আপনি বরং তাড়াতাড়ি সিঙ্গাপুর গিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা করুন। পরদিন টাকা হাতানোর গোপন ফাঁদ শুরু হয়ে যায়। হং টাকা আনতে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়।
আর কাং দেখে অনুরোধ করে যেন সাইরন কোম্পানির সাথে যোগাযোগ রাখে, যার আগে ইউনকে টাকা পাচারে সাহায্য করত। কাংদে তার কথায় রাজি হয়, তবে সেও কম চালাক ছিল না। সে আড়ালে চেয়ারম্যান নায়ের নামে অন্য একটা কোম্পানি খাড়া করে রাখে, যাদের প্রয়োজনে সে চেয়ারম্যান নাকে নিজেই ফাঁসাতে পারে। এর মধ্যে কাংদে বাড়িতে ফিরে তার ডাক্তার স্বামীর মুখোমুখি হয়। আসলে তার গোয়েন্দা তার স্বামীর গাড়িতে তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আর কোমায় থাকা রোগীদের জাগিয়ে তোলার গবেষণার প্রমাণ পেয়েছিল। কিন্তু তার স্বামী খুব বুদ্ধিমত্তার সাথে বিষয়টা সামলে নেয়। সে তার স্ত্রীকে মিষ্টি কথায় বলিয়ে বলে যে, শোনো, আমি সারা জীবন ডাক্তার হিসেবে কাটিয়েছি, এখন হঠাৎ অন্য কোনো কোম্পানির বড় পদে গেলে মানুষ আমাকে নিয়ে কানাঘুষা করবে যে আমি তোমার পরিচয়ে বড় হতে চাচ্ছি। আমি নিজেকে প্রমাণ করতে চাই, তাই আমি বিশেষায়িত নিউরোসায়েন্সের একটি বিজনেস প্ল্যান নিয়ে ভাবছিলাম। বাবার জীবন বাঁচাতে গিয়েই আমার এই কেসটার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। কাংদে তার স্বামীর কথায় দারুণভাবে গলে যায়, আর তার সন্দেহ করার জন্য সে নিজেকে নিজে অপরাধী মনে করতে থাকে। সে কথা দেয় যে এই প্রকল্পে সে সবসময় তাকে সাহায্য করবে। অথচ তারা আলাদা হওয়ার পর সেই ডাক্তার স্বামী তার সে রহস্যময় ওষুধের ব্যাগ নিয়ে গাড়িতে উঠে পড়ে, যার উদ্দেশ্য এখনো অজানাই ছিল। তার স্বামী সেই ব্যাগ নিয়ে সরাসরি সেই গোপন বনের বাড়ির দিকে রওনা দেয়। সে জানতো না যে মিসেস কো তার পিছু নিচ্ছিল। তার জায়গায় পৌঁছানোর সাথে সাথেই মিসেস কো কোনো কিছু না ভেবেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার চোখে যা পড়ে তাতে সে একদম স্তব্ধ হয়ে যায়। সামনে শুয়ে আছে চেয়ারম্যান কাং, যাকে তারা সবাই মৃত ভেবেছিল। সেখানে উপস্থিত কাংদেন পুরো বিষয়টি বুঝতে পারে। সে আর কোনো কিছুই লুকানোর চেষ্টা করে না। সে অপরাধীর মতো মাথা নিচু করে তার সৎমাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়। সে বলে যে, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি ভয় পাচ্ছিলাম যে সত্যিটা জানলে হয়তো আপনাদের কষ্ট আরো বেড়ে যাবে, কিংবা বাবা হয়তো আরো বিপদে পড়ে যাবে। এখানে আমার কোনো স্বার্থ ছিল না। তার সৎমা তার এই সৎ ছেলের পরিবর্তনের কথা ভেবে অঝরে কাঁদতে থাকে আর তাকে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে হেড অফিসে প্রধান কর্মকর্তা লি কাংদেনকে জানায় যে বিদেশ যাওয়ার ঠিক আগে হং চেয়ারম্যান নায়ের সকল গোপন কালো তহবিলের হিসাব তার কাছে রেখে গেছে, যেন পুলিশকে সেগুলো দিয়ে দেয়া যায়। মূলত হং বিদেশে যাওয়ার এই পুরো নাটকটা ছিল জিওনের একটি মাস্টার প্ল্যান। সে চেয়েছিল যে চেয়ারম্যান না আর তার মেয়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে। জিওন পুরোপুরি নিশ্চিত ছিল যে সংকট মুহূর্তে চেয়ারম্যান না তার কোম্পানি তেহা গ্রুপকে বাঁচাতে তার নিজের মেয়ে ইয়নকেই নির্দ্বিধায় বলি দিয়ে দেবে। আর এই ভাঙনটি ছিল তার শেষ বাজি, যা দিয়ে তারা শত্রুদের পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। ইয়ন রাগে অন্ধ হয়ে তার লোকজনকে দিয়ে হংকে মারধর করতে শুরু করে, কিন্তু হং ছাড়ার পাত্র নয়। সে তার দুর্দান্ত ফাইটিং দক্ষতায় তাদের পাল্টা আক্রমণ করে। সে নাটক করে বলে যে আমি নিজেও কাংদের পক্ষে থাকতে চাই না। ঠিক সেই মুহূর্তেই জিওন দরজা খুলে টিভি চালিয়ে দেয়। সেখানে ব্রেকিং নিউজে দেখা যায় যে চেয়ারম্যান না সরাসরি নিজের মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলছে। সে পুরো দোষ নিজের মেয়ের উপর চাপিয়ে দেয় যাতে সে নিজের কোম্পানি বাঁচাতে পারে। জিওন তখন ইয়নের সামনে টাকা ছুঁড়ে মেরে তার নিরাপত্তা কর্মীদের বলে যে ওকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পালাও। এরপর জিওন ইয়নকে ব্যঙ্গ করে বলে যে এখন কি তোমার চোখ খুলেছে? তোমার বাবার কাছে যে তোমার রক্তের চেয়েও নিজের দেহা গ্রুপ বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি এবার তুমি বুঝতে পেরেছ? না, পরিবারের পতন শুরু হয়ে যায়। পুলিশ আর প্রসিকিউটররা তেহা গ্রুপের সদর দপ্তরে হানা দেয়। চেয়ারম্যান নায়ের সমস্ত কালো টাকা আর সম্পত্তি জব্দ করা হয়। এমনকি হাসপাতালে গার্ড হত্যার সেই গোপন প্রমাণও পুলিশকে দিয়ে দেওয়া হয়। চেয়ারম্যান নাকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যাওয়া হয়। তার পুরো সাম্রাজ্য তখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এদিকে বাবার এমন বিশ্বাসঘাতকতায় ইয়ন পুরোপুরি ভেঙে যায় আর সে রহস্যজনক ভাবে গা ঢাকা দিয়ে দেয়। কিছুদিন পর হং আর জিওন যখন কোরিয়ায় ফিরে আসে, তখন কাংদের রাগে হংকে তার সাথে দেখা করতে বলে। কাংদে জিওনকে গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু হঠাৎই চেয়ারম্যান নায়ের কিছু গুন্ডা তাদের উপর হামলা করে হংকে কিডন্যাপ করে একটি পরিত্যক্ত গুদামে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর হং দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান না নিজেই। জামিন নিয়ে মুক্তি পাওয়া চেয়ারম্যান না মুখে হাসি নিয়ে তার সামনে বসে থাকে। হং হেসে তখন তার উকিলের প্রশংসা করে আর বলে যে তোমার আইনি দল সত্যিই খুব দক্ষ। চেয়ারম্যান না তখন তার সাথে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে হংকে মারতে চায়। হং শান্তভাবে পাল্টা জবাব দেয়। সে বলে, তুমি কি নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে বলির পাঠা বানাওনি? তোমার নোংরা স্বভাবটা যতই ধোয়ার চেষ্টা করো না কেন, কোনোদিনও সেটা সাদা হবে না। এরপর হং তার চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে যে আমার চোখের দিকে ভালো করে তাকাও। আমি চেয়ারম্যান কাং, তোমার সেই বস যাকে তুমি মারার চেষ্টা করেছিলে আর ভেবেছিলে যে আমার কবরের ওপর নিজের সিংহাসন গড়বে তুমি। চেয়ারম্যান না তার কথা শুনে আতঙ্কে একদম দিশেহারা হয়ে যায় আর সে সাথে সাথে তার গুন্ডাদের নির্দেশ দেয় যেন হংকে পিষে মেরে ফেলা হয়। অন্যদিকে দেখা যায় যে কাংদে অফিসে বসে ড্রিঙ্কস করছে আর হং এর অপেক্ষায় সে ঝিমিয়ে পড়ছে। হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে
সে দেখে যে তার বাবা কল করছে। সে ভয়ে আর ফোন ধরার সাহস পায় না। এরপর একটি ভিডিও ক্লিপ আসে যেখানে দেখা যাচ্ছে যে সে নিজেই তার বাবাকে গালি দিচ্ছে আর বালিশ চাপা দিয়ে মারার প্রস্তুতি নিচ্ছে। ভিডিওটা দেখে কাংদে ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। ঠিক সেই মুহূর্তেই অফিসের দরজায় শোনা যায় শক্তিশালী লাঠির শব্দ। দরজা খুলে যায় আর ভেতরে প্রবেশ করে চেয়ারম্যান কাং নিজেই। সে জীবন্ত আর রক্ত মাংসের একজন মানুষ হিসেবে তার সামনে দাঁড়িয়ে থাকে। সিংহাসন ফিরে পাওয়া ড্রাগনের মতো সে তার বিশ্বাসঘাতক মেয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে এক হিমশীতল হাসি নিয়ে চেয়ারম্যান কাং বলে, কি হয়েছে? তোমার তো আনন্দ হওয়ার কথা যে তোমার বাবা মারা গিয়েও আবার ফিরে এসেছে। তখনই অফিসের সব বাতি নিভে যায়। কিছুক্ষণ পর যখন আবার বাতি জ্বলে ওঠে তখন কাংদে অবাক হয়ে দেখে যে তার সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে হং। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সে বলে যে আমি কি মাতাল হয়ে গেছি? একটু আগেই তো আমি বাবাকে এখানে দেখেছি। হং তখন মৃদু হেসে জিজ্ঞেস করে, তুমি কি হ্যালোসিনেশন দেখছো? আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু তুমি আমাকে বাবা বলে সম্বোধন করছো। কাংদে তখন নিজেকে সামলে নিয়ে রাগের সুরে জিজ্ঞেস করে, এটা কি চেয়ারম্যান নায়ের কাজ? সে কি তোমার সাথে এমনটা করেছে? হং শান্তভাবে জবাব দেয়, আমার মনে হয় না ও এখানেই থেমে যাবে। ওর চূড়ান্ত লক্ষ্য হলো চেয়ারম্যান কাং। কাংদে বলে, ঠিকই তো, চেয়ারম্যান না এখন কোণঠাসা হয়ে গেছে, সে এখন সবকিছুই করতে পারে। কিন্তু হং তাকে থামিয়ে দেয়। সে বলে যে না, চেয়ারম্যান না নয়, আমার লক্ষ্য এখন অন্য কিছু। আমি তোমার চয়েস গ্রুপ রক্ষা করেছি আর তোমার বাবার উপর আক্রমণকারী আসল অপরাধীকে খুঁজে বের করেছি। অর্থাৎ আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এখন আমার দাবি মেটানোর পালা। কথা শেষ করেই হং একটি খালি চেক বের করে যেখানে সে আগে লিখে রেখেছিল যে চয়েস গ্রুপ তার নামে হস্তান্তর করতে হবে। সে গম্ভীর কণ্ঠে বলে, তুমি আমার জীবন ধ্বংস করেছ, এর ক্ষতিপূরণ আমার চাই। আর বলে রাখলাম এবার আমি কোনো ছাড় দেব না। এই কথা বলে সে ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে যায়। পরের সিনে দেখা যায় যে গাড়ির সিটে বসে হং স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তখন দেখা যায় যে তার পাশের সিটে বসে আছে চেয়ারম্যান কাং। সে হেসে জিজ্ঞেস করে যে কেমন লাগলো। কাংদের মুখোমুখি হয়ে হং বুকে হাত দিয়ে বলে, আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়েছি। আপনার কথা মতোই সব বলেছি। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই সংকটময় মুহূর্ত যখন চেয়ারম্যান নাদার গুন্ডাদের হংকে মারার নির্দেশ দিয়েছিল। ঠিক সেই সময় বনের বাড়িতে কোমায় থাকা চেয়ারম্যান কাংয়ের শরীরে এক অদ্ভুত রিয়েকশন হয়। সে দীর্ঘ কয়েক মাস পর হঠাৎ চোখ মুলে তাকায়। ডাক্তার জামাই অবাক হয়ে চিৎকার করে ওঠে আর বলে, বাবা, আপনি জ্ঞান ফিরে পেয়েছেন? চেয়ারম্যান কাং চারপাশে তাকে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে, আমি এখন কোথায় আছি? আমি কি বেঁচে আছি? কিন্তু মুহূর্তের মধ্যেই সে ফিল করে যে যুবকের শরীরে তার আত্মার অংশ আছে। সে এখন চরম বিপদে আছে। শরীর খুব দুর্বল থাকা সত্ত্বেও সে বিছানা থেকে উঠে পড়ে আর বলে যে সে এখন বিপদে আছে, আমার সময় নেই, চেয়ারম্যান না তাকে শেষ করে ফেলবে। সে দ্রুত গাড়ি চালিয়ে রওনা হয়। পথে সে সেক্রেটারি লিকে ফোন করে। খবরটি শুনে সেক্রেটারি লি কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে আপনি কি সত্যি আমাদের চেয়ারম্যান? চেয়ারম্যান দ্রুত জীবনকে সাথে নিয়ে সেই জায়গায় পৌঁছানোর প্ল্যান করে। এদিকে দ্বীপের কাছে একটি নৌকায় হংয়ের জ্ঞান ফিরে আসে। সে দেখে যে তার আত্মা পুরোপুরি তার নিজের শরীরে ফিরে এসেছে কিন্তু সে তখনও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে। নৌকার উপর তাকে ফেলে দেওয়ার উপক্রম হতেই হং তার অ্যাথলেটিক দক্ষতা আর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কৌশলে দড়ি খুলে ফেলে। সে এক ঝটকায় গুন্ডাদের পরাস্ত করে সেখান থেকে পালিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই সেক্রেটারি লি আর জিওনের সহায়তায় পুলিশ ও ইন্টারপোল সেখানে হানা দেয় আর চেয়ারম্যান নায়ের দলবলকে গ্রেফতার করে। হং দৌড়াতে দৌড়াতে সরাসরি গিয়ে পৌঁছায় চেয়ারম্যান কাং এর গাড়ির সামনে। সবকিছু মিটে যাওয়ার পর তারা দুজনে মিলে জিওনের কাছে ছুটে যায়। হং নিরাপদে আছে দেখে জিওন আর নিজেকে সামলাতে পারে না। সব কাজের চাপ আর সম্মানের কথা ভুলে সে দৌড়ে এসে জিওনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি ভেবেছিলাম তোমাকে বুঝি আমি হারিয়েই ফেলেছি। তুমি কি জানো যে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? হং, যার শরীরে এখন আর চেয়ারম্যানের আত্মা নেই, সে জিওনের এই ইমোশনের কাছে একদম হকচকিয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে মেয়েটা আসলে কি বলছে। তার হার্টবিট দ্রুত বাড়তে থাকে কারণ যখন সে কোমায় ছিল আর চেয়ারম্যানের শরীরে বন্দী ছিল তখন জিওনি ছিল সে একমাত্র মানুষ যে তার পাশে বসে সারাদিন সুখ দুঃখের গল্প করত আর গোপনে তার প্রতি ভালোবাসার কথা স্বীকার করত। হং লজ্জা লুকানোর চেষ্টা করে আর বলে, আমি ঠিক আছি আর একদম সুস্থ আছি। জিওন তখন তাকে ধাক্কা দিয়ে সরে গিয়ে অভিমানী সুরে বলে, সুস্থ? তুমি তো কখনোই আমার সাথে এত নম্রভাবে কথা বলনি। মাথায় চোট লেগেছে নাকি তোমার? চলো হাসপাতালে নিয়ে যাই। হং তখন নিজেকে বাঁচাতে খাওয়ার অজুহাত দিয়ে বলে, আমার খুব খিদে পেয়েছে, চলো কোথাও গিয়ে বিফ স্যুপ খাই। জিওন তখন তাকে একটি বিফ স্যুপের দোকানে নিয়ে যায় কিন্তু দোকানের প্রাইভেট রুমে ঢুকতেই সে একদম পাথর হয়ে দাঁড়িয়ে যায়। সে দেখে যে সেখানে তার বাবা, যাকে সে চিরতরে হারিয়ে ফেলেছে ভেবেছিল, কিন্তু সে এখন হাতে চামচ নিয়ে মিষ্টি হেসে বসে আছে। হং তখন একজন সাধারণ ওয়েটারের মতো অভিনয় করে চেয়ারম্যানকে ইশারা করে কথা বলার সুযোগ দেয়। চেয়ারম্যান কাং কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায়।
আর জীবনকে সব সত্যিটা খুলে বলে। সে তাকে বোঝায় যে কিভাবে কাংদেন আর তার ডাক্তার জামাই তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর কাকতালীয় ভাবে হংয়ের সাথে তার দেখা হয়ে গিয়েছে। চেয়ারম্যান মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্তভাবে বলে, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার এই অযোগ্য বাবার জন্য এত কষ্ট করেছো কেন? জীবন তখন তার বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম না যে আপনি শুনছেন কিনা। আমি নিজেকেই দৌড় দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আমার কারণে হয়তো আপনার এমন অবস্থা হয়েছে। তখন তার বাবা পরম স্নেহে মেয়ের চোখের পানি মুছে দেয় আর বলে, তুমি জানো যে আমি কেন তোমার নাম জীবন রেখেছিলাম? তোমার জন্মের পর থেকে তুমি একদমই কাঁদতে না, ওটা তোমার চোখে সবসময় একটা হাসির ঝিলিক থাকতো। জীবন তখন গাল ফুলিয়ে মিষ্টি অভিমান করে বলে, জীবন নামটা কেমন অদ্ভুত শোনাচ্ছে, মনে হচ্ছে কেউ কোনো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া শিশুকে এমন নাম দিয়েছে। জীবন একটু অভিমান করে বলে, তুমি কি আমাকে আদর করে ডাকছো নাকি কোনো অনাথ শিশুর নাম দিচ্ছ? সে আরো বলে, বাবা তুমি আমাকে ছেড়ে আবার হারিয়ে যাবে না তো? চেয়ারম্যান কাং তখন হাসি মুখে মাথা নাড়ে আর বলে, না মা, আমি আর কোথাও যাচ্ছি না। পাশ থেকে হং, যে কিনা নিজেকে খুব গম্ভীর দেখানোর চেষ্টা করছিল, সে মিটি মিটি হেসে বলে, অনেক তো নাটক হয়েছে, এবার নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেই তো সবকিছু মিটে যায়। পরের সিনে দেখা যায় যে হং বাড়িতে ফিরতেই তার দাদি দৌড়ে এসে তাকে ঝাপটে ধরেছে। দাদি চোখের পানি মুছে আদুরে গলায় তাকে বলে, ওরে আমার নাতি, তুই ভালো আছিস তো? কোথায় ব্যথা পেয়েছিস দেখা তো আমাকে। হং তখন অনেক ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে, দাদি তুমি কি ঠিক আছো? দাদি তার কথা শুনে মুচকে হাসে। বাড়ির সব হাইটেক সুযোগ সুবিধা থাকায় দাদির সময় এখন বেশ ভালোই কাটছিল। হং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তো আর জার্সি পরে নেই। দাদি তখন আদর করে তার নাতির গালে হাত বুলিয়ে দেয় আর বলে, আমি তোকে সব সময় চিনি, তোর পায়ের শব্দ শুনলে আমি বুঝতে পারি যে তুই আমার কাছে চলে এসেছিস। অনেক পরিশ্রম করেছিস তুই, আজকে দিনটা নিশ্চয়ই ভালো কেটেছে তোর। দাদি নাতি সেই ইমোশনের মুহূর্তটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই সময় তাদের কর্মস্থল থেকে প্রধান কর্মকর্তা আর ছোট নাতিরা ছুটে এসে হংকে জড়িয়ে ধরে। হং মাথা নত করে তাদের সবাইকে ধন্যবাদ জানায় তার দাদিকে এত ভালো যত্ন নেওয়ার জন্য। এদিকে দেখা যায় যে চেয়ারম্যান কাং তার পার্সোনাল কন্ট্রোতে বিশ্রাম নিচ্ছিল। জীবন তখন তার সৎমাকে নিয়ে ফেরার প্রস্তুতি নেয়। হঠাৎ সে দেখে যে কাংদেন তার বাবার জন্য প্রয়োজনীয় জামা কাপড় আর ভ্রমণের সরঞ্জাম গুছিয়ে রেখেছে। পাশে রাখা একটি চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি কাংদেন, আপনার মুখোমুখি হওয়ার মতো সাহস আমার নেই। এই অকৃতজ্ঞ সন্তানকে পারলে ক্ষমা করে দেবেন। আবার দেখা হওয়া পর্যন্ত নিজের যত্ন নেবেন। ইতি, আপনার বড় ছেলে কাংদেন। চিঠিটি পড়েই চেয়ারম্যান কাংয়ের চোখ পানিতে ভিজে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাবতে থাকে যে আমার ছেলেটা অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছে। সে এখন প্রকৃত মানুষ হিসেবে বড় হয়েছে। অন্যদিকে কাংদেকে দেখানো হয় সে তার প্রাসাদে ফিরে। চারদিকে নীরবতা তাকে গ্রাস করে মেরে ফেলছিল। সে দেখে যে কাংদেন তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তার নিজের ছেলেকে ডাক্তার স্বামীর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়িটা এখন পুরোপুরি শূন্য হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই তার সেক্রেটারি গোপনে তার সাথে দেখা করে এক চাঞ্চল্যকর খবর দেয়। সে জানায় যে ডাক্তার মিনের গতিবিধি সন্দেহজনক মনে হয় সে তাকে ফলো করেছে আর বনে সে নির্জন বাড়িতে পৌঁছে গিয়েছিল। সেখানে সে কোমায় থাকা রোগীদের জন্য বিশেষ ঔষধ আর আধুনিক চিকিৎসার সরঞ্জামের প্রমাণও পেয়েছে। সে নিশ্চিত করে বলে যে চেয়ারম্যান কাংয়ের বেঁচে থাকার সম্ভাবনা 100%, আর কাংদেন হয়তো সেই পুরো বিষয়টির সাথে জড়িত আছে। তারা গোপনে হয়তো এমন কিছু করছে যা আপনার কাছ থেকে লুকাতে চাইছে। সেক্রেটারি আরো জানায় যে কাংদেন জরুরি বোর্ড মিটিং ডেকে কাংদেকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর উদ্যোগ নিয়েছে। খবরটা শোনা মাত্রই কাংদের রাগে ফেটে পড়ে আর তার স্বামীর কাছে ছুটে যায়। সেখানে বাবা আর মেয়ের মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। কাংদে চিৎকার করে বলে, কেন তুমি সবসময় আমাকে খারাপ মানুষ হিসেবে দেখতে চাও? চেয়ারম্যান কাংয়ের চোখে তখন ঘৃণা নয়, বরং এক গভীর দুঃখ আর অনুশোচনা ছিল। সে মৃদুস্বরে বলে, ছোটবেলায় যদি আমি তোমাকে প্রশংসা আর ভালোবাসা দিয়ে বড় করতাম তবে হয়তো আজকের এই দিনটি দেখতে হতো না। এখনো সময় আছে, সবকিছু ঠিক করে নেওয়া সম্ভব। লোভ তখন কাংদের সমস্ত বিবেক গ্রাস করে ফেলেছিল। সে শান্তভাবে তার বাবার দিকে তাকিয়ে বলে, না, অনেক দেরি হয়ে গেছে। যদি সত্যি আমার প্রতি তোমার কোনো মায়া থাকে তবে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে যাও তুমি। তার নির্দেশে কালো পোশাকধারী গুন্ডারা চেয়ারম্যানকে বন্দি করে। কাংদে নির্দেশ দেয় যে বোর্ড মিটিং শেষ না হওয়া পর্যন্ত যেন তার বাবাকে কেউ দেখতে না পায়। সে জানতো না যে ইউন, যে কিনা আত্মসমর্পণ করতে সেখানে এসেছিল, সে আড়াল থেকে পুরো ঘটনাটি দেখে ফেলে। ইউন মনে মনে ভাবে যে কি নির্লজ্জ মেয়ে, নিজেকে বাঁচানোর জন্য সে নিজের বাবাকে খুন করার ষড়যন্ত্র করছে। এদিকে চয়েস গ্রুপের সদর দপ্তরে হং এসে পৌঁছায়। বোর্ড মিটিং এর জন্য চারদিকে প্রচন্ড চাপ ছিল। সেক্রেটারি লি কাংদেনের কাছে এসে ফিসফিস করে বলে, ভয় পেও না, আত্মবিশ্বাসের সাথে কথা বলো, আমি সব সামলে নেব। অন্যদিকে হং গভীর এক শ্বাস নেয়। তার চোখে এখন প্রতিশোধের আগুন। সে প্রস্তুত চূড়ান্ত আঘাতের জন্য। কিন্তু ঠিক তখনই জীবনের ফোন আসে। সে জানতে পারে যে তার বাবা নিখোঁজ। মিটিং রুমে হং দৃঢ় পায়ে প্রবেশ করে। সে ঘোষণা করে
যে কাংদেনের পক্ষ থেকে আমি এই সভা পরিচালনা করছি আর কাংদেকে চেয়ারম্যান পদ থেকে বাতিলের ঘোষণা করছি। মুহূর্তের মধ্যে পুরো রুমে হইচই পড়ে যায়। বাকি বোর্ড সদস্যরা হংয়ের উপর ক্ষেপে গিয়ে চিৎকার শুরু করে। তারা বলতে থাকে যে তোমার এত বড় সাহস, সে তোমাকে এত কিছু দিয়েছে আর তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তখন কাংদে জয়ের হাসি এসে বলে, দেখা যাক কার শক্তি বেশি, এসো আজ সবকিছুর ফয়সালা হয়ে যাক। হং তাকে বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্ত কণ্ঠে পাল্টা জবাব দেয়। সে বলে, এত নির্লজ্জ হওয়ার কি দরকার ছিল তোমার, এসো তবে হাইড্রোজেন বিজনেস বিক্রির আসল সত্যটা নিয়ে কথা বলা যাক। এই বলে হং আসল চুক্তিনামাটি টেবিলের উপরে ছুড়ে দেয়। হং টেবিলের উপর এমন সব গোপন কাগজপত্র ছুড়ে দেয় যা দেখে সবাই একদম স্তব্ধ হয়ে যায়। সে প্রমাণ করে যে কাংদে গোপনে চেয়ারম্যান নায়ের কাছ থেকে 100 বিলিয়ন ঘুষ নিয়েছে। সেই টাকা সরাসরি এখন একটি গোপন সাইরেন তহবিলে জমা হয়েছে, যার মালিক কাংদে নিজেই। হং ঠান্ডা গলায় বিদ্রুপ করে বলে, আপনার এই মানি লন্ডারিং এর বন্ধুরা সত্যিই দক্ষ। তারা তো লাভের আশায় আপনার সব গোপন তথ্য আমার কাছে বিক্রি করে দিয়েছে। এই সব কিছু দেখে কাংদের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু নিজেকে বাঁচাতে সে মিথ্যে অভিনয় করতে থাকে আর বলে যে যারা তার বাবার হত্যাকারী তার সাথে আমি চুক্তিতে যাব না। এটা একেবারে অবাস্তব। হং দেরি না করে সেক্রেটারি লিকে ইশারা করে। সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে সেই ভিডিও ক্লিপ যেখানে কাংদে তার বাবার মুখে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করছে। পুরো বোর্ডরুমে হুলস্থুল পড়ে যায়। কাংদে তখন পুরোপুরি দিশেহারা হয়ে চিৎকার করতে শুরু করে আর বলে, এরা আমার বাবার রুমে ক্যামেরা বসিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই ভিডিও ভুয়া, আসল অপরাধী তো চেয়ারম্যান না আর তার মেয়ে ইয়ন। হং তখন তার শেষ চালটি চালে। সে বলে যে আপনি আর কাংদেন মিলে হিট অ্যান্ড রান কেসটি ঘটিয়েছিলেন আর দোষটা আপনার বাবার উপর চাপিয়েছিলেন। সেটাও কি সাজানো নাটক ছিল? কাংদেন ইতিমধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সব সত্যি স্বীকার করে নিয়েছে। কাংদে তখন চিৎকার করে বোর্ডের সবার উদ্দেশ্যে বলতে থাকে যে এরা সবাই পাগল হয়ে গেছে। চয়েস গ্রুপকে আমি আজ এই জায়গায় নিয়ে এসেছি। আমি তেহা এনার্জি কিনেছি। আমরা পুরো ব্যাটারি বাজার দখল করব আর তোমরা এই সামান্য গুজবের জন্য সবকিছু ধ্বংস করে দেবে। হং তখন আরো রেগে যায় আর চিৎকার করে বলে, আপনি কোনোভাবে এই পদের যোগ্য নন। আপনার বাবা আপনাকে এই কথাই বলে পাঠিয়েছে। কাংদে তখন ব্যঙ্গ করে বলে যে বাবা মারা গেছে, সে আবার কি বলবে আমাকে। ঠিক সেই মুহূর্তেই মিটিং রুমের বড় দরজাটা সশব্দে খুলে যায়। সেই পরিচিত লাঠির আওয়াজ শোনা যায়। পুরো রুম যেন থমকে যায়। গম্ভীর আর শক্তিশালী স্বরে আওয়াজ আসে, কে মারা গেছে? সেখানে থাকা সবার চোখ তো যেন একদম চড়ক গাছ হয়ে যায়। কোচ চেয়ারম্যান কাং সে স্বয়ংই সেখানে দাঁড়িয়ে আছে, তার পাশে জিয়ং আর কাংদের হাজবেন্ড। এই সব কিছু দেখে কাংদে তো যেন ভূত দেখার মতো অবস্থা হয়ে যায়। আসলে কাংদের গুন্ডারা চেয়ারম্যানকে অন্ধকার রুমে আটকে রাখলো। জিয়ন আর কাংদের হাজবেন্ড পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায় আর চেয়ারম্যানকে উদ্ধার করে। প্রমাণ সামনে আসতেই পুলিশ কাংদেকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করতে এগিয়ে আসে, কিন্তু কাংদে তখন পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছিল। সে চিৎকার করতে করতে পুলিশের ধরা থেকে ছুটে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই বাইরে লুকিয়ে থাকা ইউন সব দেখছিল। প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা ইউনের এখন আর হারানোর কিছু নেই। ঠিক সেই মুহূর্তেই ইউন তার গাড়ির অ্যাক্সিলারেটর চেপে কাংদেকে ধাক্কা দেওয়ার জন্য গাড়ি চালিয়ে আসে। চারদিকে মানুষের আর্তনাদ আর চিৎকারের মধ্যে হঠাৎ করে চেয়ারম্যান কাং নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়ের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। গাড়িটি সরাসরি তাকিয়ে আঘাত করে। সে গুরুতর আহত হয়। সিন এখান থেকে 2 বছর পরে দেখানো হয়। সেই মর্মান্তিক রক্তক্ষয়ী ঘটনার পরিণতি ছিল অত্যন্ত করুণ। কাংদে মানসিকভাবে ভেঙে পড়ে সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে পড়ে। সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে এখন কাউকেই চিনতে পারে না। সে এখন জানে না যে তার আশেপাশের মানুষগুলো সম্পর্কে তার কি হয় বা সে নিজে এখন কে। তার কোনো কিছুই মনে নেই। এখন সে একটি মানসিক হাসপাতালে বন্দী আছে। সারাদিন সে অদ্ভুত সব ছবি আঁকে, যেখানে একজন রানীকে মুকুট পরা অবস্থায় দেখা যায় আর পরক্ষণেই সে সেই ছবিগুলো ছেড়ে কোটি কোটি করে ফেলে। তার সেই ডাক্তার স্বামী চাকরি ছেড়ে দিয়ে দিনরাত তার পাশে বসে সেবা করে যাচ্ছে। তাকে এক মুহূর্তের জন্য সে একা ছাড়ে না। এদিকে কাংদেন তার কৃতকর্মের শাস্তি ভোগ করার জন্য বিদেশ পাড়ি জমিয়েছে। তার সাথে আছে তার ছেলে। অন্যদিকে তার সৎমা মিসেস কো এখন একজন বিখ্যাত ইউটিউব শেফ হয়ে গেছে। সে দেশের বাইরে থেকেও ফোন করে নিয়মিত তার এই সৎ ছেলেকে সাহায্য যোগায়। চয়েস গ্রুপের মালিকানা নিয়ে কাং পরিবার চিরতরে সরে দাঁড়িয়েছে। তাদের সমস্ত সম্পদ তারা কর্মচারীদের বোনাস হিসেবে দিয়ে দিয়েছে আর বাকিটা সমাজ কল্যাণে দান করে দিয়েছে। এখন সেক্রেটারি লি আর বোর্ডের সদস্যরা মিলে কোম্পানিটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে জিওন এখন তেহা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে, যেটি এখন চয়েস গ্রুপের সাথে মিলে গেছে। কর্মীরা তাদের এই নতুন বসের নেয়ার কথা আজীবন মনে রাখবে। জিওন গভর্নরের নতুন কর্মীদের কাছে সেই ছেলেটির গল্প বলে যে একসময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও চয়েস গ্রুপকে বাঁচিয়েছিল। অন্যদিকে হংকে দেখানো হয় সে এখন আর সেই কমায় থাকা ফুটবলার নয়। সে এখন এক দুর্দান্ত তরুণ কোচ হয়ে গেছে। সে যুব ফুটবল দলকে প্রশিক্ষণ দেয়। আর চেয়ারম্যান কাং যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে
সে এখন চয়েস ফুটবল ক্লাবের মালিক। ম্যাচের শেষে তারা দুজনেই ছাদে তার দাদির হাতে রান্না করা খাবার খেতে আসে। হংয়ের প্ল্যান ছিল এই সুযোগে চেয়ারম্যানের কাছে তার ভালোবাসার মানুষ জীবনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া। চেয়ারম্যান প্রথমে ভাবছিল যে তার মেয়ে কারোর সাথে কখনো প্রেমই করতে পারবে না, সেটা তো পুরোপুরি অসম্ভব। কিন্তু কিছুক্ষণ পরই তার চোখের সামনে যে দৃশ্যটি ভেসে ওঠে তাতে সে একদম আঁতকে ওঠে। হং খুব গোপনে জীবনের গালে কিস করে আর হাত ধরে রোমান্টিক ভঙ্গিতে হাঁটতে থাকে। এটি দেখে চেয়ারম্যান কাঙের মাথায় যেন রক্ত চড়ে যায়। সে রাগে চিৎকার করে ওঠে আর বলে যে তোমরা এটা কি করছো? দিন দুপুরে এত অসভ্যতা করতে তোমাদের লজ্জা করছে না? তার এই কথা শুনে হং আর জন ভয় কাঁপতে কাঁপতে তার বাবাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু চেয়ারম্যানের মেজাজ তো তখন রাগে তুঙ্গে ছিল। তারা যখন দৌড়াদৌড়ি আর চিৎকার চেঁচামেচি করছিল ঠিক তখনই স্টুডিওতে সিনেমার পোস্টার শুটের জন্য আসা এক নামকরা কেপপ আইডল এসে হাজির হয়। হঠাৎ করে তিনজনের ধাক্কায় সে সজোরে মাটিতে আছড়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই অদ্ভুত এক কাণ্ড ঘটে যায়। বিদ্যুতের ঝলকানি আর সিস্টেমের গোলযোগের মতো তাদের সবার চারপাশের দৃশ্যপট যেন কেঁপে ওঠে। সে কেপপ আইডল যখন চোখ মেলে সে নিজের হাতের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে আর বলে, এ কি, আমার এ কি দশা হয়েছে? তোমরা আমার সাথে কি করেছো? আর এর ফলে হং এর আত্মার সাথে আবার সেই কেপপ আইডলের আত্মার অদল বদল হয়ে যায়। আর এই মজার সিনের মাধ্যমেই এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।